খালেদা খালা, কি কি রান্না হচ্ছে আজ? চিংড়ি, ইলিশ, সবজি, গরুর মাংস আর ডাল। ঋদ্ধিক কপাল কুঁচকালো। সে লক্ষ্য করছে বাড়িতে আসার পর থেকে তার মা যাই রান্না করেন সবাই তার অপছন্দের জিনিস হয়। এই যেমন গরুর মাংস, ডাল, চিংড়ি সে খায় না, তার অ্যালার্জির সমস্যা, তাই ইলিশ খায় না কাটার জন্য। বাকি রইল সবজি, যেটা তার সব থেকে অপছন্দের, পেঁপে, যা আজও রান্না হবে হয়তো। এসব খাবার সে কতটা এড়িয়ে চলে তা মা খুব ভালো করে জানেন। হৃদিকের কষ্ট হয় খুব, তবুও স্বাভাবিক থেকে তার মায়ের উদ্দেশ্যে বলল, আম্মা, দেশে আসার পর থেকে জিজ্ঞাসা করলে না কিছু খেতে মন চায় কিনা। আজকে আমার জন্য চিকেন কোরমা অথবা একটু থেমে, কাল বাবু চিতল আছে না, কোফতা কইরো। আর আমার জন্য চিকেন বিরিয়ানি, সাথে গরম গরম চিকেন কাবাব। কিচেনে ঢুকতে ঢুকতে বলে সৌমিক। শেফালির দিকে রাগ সৌমিকের ওপরে ঢেলে বললেন, আমি কাজের বুয়া না যে সবার ফরমাইশ শুনবো। ঋদ্ধিক বলল, এসব করো বা না করো, আমার জন্য আলাদা কিছু রান্না করবে। আমি এসবের কিছু খাই না, তুমি জানো। বাড়িতে এসেছি তাই উল্টাপাল্টা খেতে দিচ্ছ। শেফালি নিশ্চুপে কাজ করছেন। সৌমিক ঋদ্ধিকের পাশে দাঁড়িয়ে বলল, সারা রাত হসপিটালে ছিল। হুম। ফোন টিপতে টিপতে জবাব দেয় ঋদ্ধিক। সৌমিক ফের প্রশ্ন করে, চাচির শরীর এখন কেমন? ফোন দিয়েছে, ধরনি। সন্ধ্যা দেখে আসবো গিয়া। শেফালি হাতের স্টিলের থালাটা ঠাস করে বেসিনে রাখলেন। বিকট শব্দে কেঁপে উঠল কিচেন। দুই ভাই নৈসর্গিক চেহারায়, ওনার এমন আচরণ নতুন নয়। খালেদা কিঞ্চিত ভরকে গেছেন। শেফালির রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেলেন কিচেন থেকে। জন্মের শত্রুর প্রতি ছেলেদের এত আহ্লাদ সহ্য হচ্ছে না তার। সৌমিককে দোষারোপ করেন না উনি, ঋদ্ধিকের পাল্লায় পড়েই সৌমিক এত চাচি চাচি করে। সব করাচ্ছে ঋদ্ধিক। আজকাল ঋদ্ধিককে দেখলেই ওনার মেজাজ খারাপ হয়। এমন ভাব করে যেন ছেলেটা হাফসার পেট থেকে এসেছে। ঋদ্ধিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেল কিচেন থেকে। সৌমিক খালেদাকে চা দিও খালা। বলে সেও চলে যায়। হাফসাকে দেখার জন্য ওনাদের বাড়িতে সন্ধ্যায় গিয়েছিল ঋত্বিক। রাত 10টা বাজে, বাড়িতে এসেছে মাত্র 5 মিনিট হলো। এনামুল হক ঋত্বিকের অপেক্ষায় টেবিলে খাবার দিতে নিষেধ করেছিলেন। ঋত্বিক আসতেই খাবার নেওয়ার জন্য তাড়া দেন তিনি। খাবার নেওয়া হলে ছেলে মেয়েদের ডাকতে ডাকতে চেয়ার টেনে এসে বসলেন এনামুল। সৌমিক, ফিহা ও রূপসা এসেছে। ঋত্বিককে না দেখে এনামুল প্রশ্ন ছুড়লেন। ঋদ্ধিক আর তৌসি কই রে? ফিহা বলল। ওরা আসছে। শেফালি গ্লাসে পানি ঢালতে ঢালতে বললেন, কেন ওখানে খেয়ে আসেনি? শাশুড়ি গোলামি করে আসলো, কিছু না খাইয়ে শাশুড়ি বিদায় দিয়ে দিল। এনামুল ধমক দিয়ে ওঠেন। চুপ করো, হাফসা অসুস্থ তাই গিয়েছে। জামাই আদর পেতে যায়নি ওখানে। ওহো, 2 দিন হয়নি বিয়ের, আর এখনই মায়ের থেকে শাশুড়ি মূল্যবান, যত সব। ঋদ্ধিকা তৈশী নেমে এসেছে দেখে বিড়বিড় করে কি যেন বলে চলে যান শেফালি। তৈশী আর ঋদ্ধিকের সাথে একই টেবিলে বসে খাবেন না তিনি। ওরা দুজন বসার পর খাওয়া শুরু করতে লাগে সবাই। এনামুল প্লেটে ভাত নিতে নিতে বলেন। হাফসার শরীর কেমন এখন? তৈশী বিস্ময় চোখ জোড়া চট করে এনামুলের দিকে ক্ষিপ্ত হলো। সে উদ্বেগ নিয়ে বলে, কি হয়েছে মায়ের? ঋদ্ধিক তৎক্ষণাৎ উত্তর দেয়, সর্দি হয়েছে। অনেকদিন পর গোসল করছিল নাকি, সেজন্য সর্দি হয়েছে। সৌমিক গলা খাকারি দেয়। ঋদ্ধিক সংক্ষেপে বুঝল সে যে বোকার মতো একটা অসুস্থতা দেখিয়েছে তা আন্দাজ করে বলল। সামান্য জ্বর ছিল, এখন ঠিক আছে, খালি সর্দিটা রয়ে গেছে। তৈশী বলল, কই, একটু আগেই তো পালকের সাথে কথা হলো, সে বলেনি তো মায়ের জ্বর? ভুলে গেছে হয়তো। কিছুটা উদ্বিগ্ন হয় তৈশী, তবে সবার সামনে স্বাভাবিক থাকলো। সবাই খাওয়া শুরু করে দিয়েছে। শ্রমিক বিরিয়ানি আর কাবাব নিয়ে প্লেট ভরে রেখেছে। তা দেখে ফিহা বলল, এত নিয়েছো কেন? পরে আবার অর্ধেক রেখে উঠে যাবা, অল্প অল্প করে নাও। শ্রমিক মুখে বিরিয়ানির লোকমা নিয়ে বলে, মন না ভরলে পেট ভরে লাভ নেই বোন। প্লেট দেখলেই মন ভরবে এমনভাবে খাবার নিবি। মুখে টুকো গিলে কিচেনের দিকে মুখ করে মায়ের উদ্দেশ্যে বলল। থ্যাংক ইউ মা জননী, ফাটাফাটি হয়েছে। ফিহা হেসে ওঠে। তৈশী খেয়াল করলো ঋদ্ধিক হাত মুষ্টিবদ্ধ করে মুখে রেখে বসে আছে, প্লেটে শুধু ভাত দেওয়া। ঋদ্ধিক কি কিছু একটার অপেক্ষা করছে? ফিহা খেয়াল করে ঋদ্ধিককে, সে বলে, ভাইয়া তরকারি নাও।
ঋদ্ধিক মুখ থেকে হাত সরিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে তৈশীকে উদ্দেশ্য করে বলে। সবজির বাটি দাও। তৈশী দাঁড়িয়ে এনামুলের সামনে থেকে এনে সবজির বাটি দিল। খুব অল্প করে নিল ঋদ্ধিক। 2-3 লোকমা খেয়ে উঠে গেল সে। প্লেটে অবশিষ্ট রয়েছে বেশ অর্ধেক ভাত। তার উঠে যাওয়া দেখে এনামুল বললেন, আরে এইটুকু খাবার খেয়ে উঠে গেলি? চাচি জোর করে খাইয়ে দিয়েছিল, পেট ভরে আছে। চলে যায় ঋদ্ধিক। শ্রমিক টেবিলের দিকে তাকিয়ে দেখলো ঋদ্ধিকের বলা একটা আইটেমও নেই এখানে। থমকে যায় সে। মা কি ইচ্ছে করেই ভাইয়ের জন্য রান্না করেননি, নাকি তার জন্য রান্না করতে গিয়ে ভুলেই গেছেন? শ্রমিকের গলা দিয়ে আর খাবার নামছে না। খুব খারাপ লাগছে তার। তো সেই প্লেটে যে অল্প ভাত নিয়েছিল সেটুকু খেয়েই উঠে গেল। তার আর ঋদ্ধিকের প্লেট নিয়ে কিচেনে গেল সে। খালেদা কাউন্টার মুছছিলেন। তৈশীকে দেখে দ্রুত এগিয়ে এসে তার হাত থেকে প্লেট নিতে চান। তৈশী দেয় না। খালেদা জোর করেন। ঋদ্ধিক ওনাকে কড়াভাবে নিষেধ করেছে। তৈশীর যেন আলাদাভাবে খেয়াল রাখেন তিনি, তাকে যেন কোনো কাজ করতে না দেয়। ওনার জোরাজুরিতে তৈশী দিয়ে দিল। খালেদা প্লেট হাতে নিয়ে একটা প্লেটে পুরোটাই ভাত রয়ে গেছে দেখে বললেন, কি গো বউ, সুখবর? এক কান তাইলে পাইবো আমরা? তৈশী নির্বোধের মতো তাকিয়ে বলল, বুঝিনি। বমির ঠেলায় প্লেট ভর্তি ভাত রাইকা উইটা গেছো? আমি বুঝছি। বলে হাসেন খালেদা। ওনার হাসিতে তৃপ্তি লুকিয়ে আছে। তৈশী বলল, ওটা আপনাদের ছেলের প্লেট, আমার না। আমি পুরোটাই খেয়েছি। আপনাদের ছেলের মনে হয় বমি পায়। সুখবর ওনার থেকেই আশা করেন। খালেদার মুখের হাসি উবে গেল। মুহূর্তে চেহারায় বিষণ্ণতা প্রকাশ পায়। তৈশী চলে আসতে লাগলে খালেদা বললেন, খারাও তৈসীমা, তৈশী দাঁড়ায়। খালেদা দরজার দিকে তাকিয়ে তৈশীকে বললেন, আজকে যে রান্না ওইছে তার কিছুই ঋদ্ধিক বাজান খায় না। তার মারে কইছিল তার লাইগা কোরমা রান্ত, কোফতা রান্ত। ভাবি ছাড়ি দেয়। তারপর বাজান কয় আমার লাইগা অন্য কিছু রানবা, আমি এসব খাই না। সৌমিক বাজান কইছে তার লাইগা বিরিয়ানি আর কাবাব করতো, ভাবি করছে। তবুও ঋদ্ধিক বাজানের লাইগা আলাদা কিছু রান্ধে নাই। আমি রানতে চাইছি, ভাবি আমারে নিষেধ করছে রানতে। তৈশীর বুকের ভিতর অজস্র যন্ত্রণা হু হু করে উঠল। খালেদা পুনরায় বললেন, বাজানের তুমি কষ্ট দিও না মা। এই 2-3 অনেকবার দেখছি ভাবি বাজানের লগে খারাপ আচরণ করছে। সেই দিন তো ফিয়া মারে মারছে দেইকা বাজান কথা কইছে। তখন ভাবি কয় বাজান নাকি তার চোখে মইরা গেছে। এক কেড়ে চোখে চোখ রাইকা কইছে মইরা যা তুই। তৈশীর আর সহ্য হলো না শোনার। সে চলে আসতে লাগে। দরজার সামনে এসে দেখে সৌমিক অবাক হয়ে তাকিয়ে আছে খালেদার দিকে। হয়তো এতক্ষণ সব কথা শুনেছে সে। তৈশী রুমে ঢুকে দেখলো ঋদ্ধিক কপালে হাত রেখে শুয়ে আছে। এভাবে প্রায় সময় শুয়ে থাকে ঋদ্ধিক। নিশ্চয়ই লোকটার ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে। কাউকে বলতে না পারার যন্ত্রণা দাফন করেছে বুকের গহীনে। তৈশীর উপস্থিতি টের পেয়ে ঋদ্ধিক কপাল থেকে হাত সরিয়ে তাকায়। তৈশী নির্বাক তাকিয়ে আছে। ঋদ্ধিক উঠে বসে বলল, আমি ঘুমালে কি তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখো? তৈশী কোনো জবাব দিল না। সে চেয়ে আছে আগের মতোই। ঋদ্ধিক বলল, এর জন্যই তো বলি আমার তো নজর লাগে কেন? সকল নজর তো তুমিই দিচ্ছ। তৈশী এবারও চুপ। ঋদ্ধিককে যতই দেখছি অবাক হচ্ছে। মায়ের থেকে অবহেলা পেয়েও কিভাবে হাসছে লোকটা, যেন কিছুই হয়নি আজ তার সাথে। ঋদ্ধিক ভ্রু উঁচিয়ে বলল, হোয়াট হ্যাপেন ম্যাম? এত চুপচাপ কেন? ঝড় আসে পূর্ব আভাস বুঝে? তৈশী বারান্দায় চলে গেল। কান্না পাচ্ছে তার। খালেদার বলা কথাগুলো তার মন থেকে সরছেই না। শেফালি কি করে পারলেন ঋদ্ধিককে মরে যা বলতে? একই পেটের সন্তান, অথচ একজনের জন্য রান্না করলেও আরেকজনের কথা চিন্তা করলেন না। ঋদ্ধিক এত অবহেলা কেন সহ্য করছে? কতটা কষ্ট চেপে যাচ্ছে দিনের পর দিন। ঋদ্ধিক উঠে এসে তৈশীর পেছনে দাঁড়ালো। তৈশীর নীরবতার কারণ খুঁজতে গিয়ে টেবিলের কথা মনে পড়লো। তার মা অসুস্থ শুনে মায়ের জন্য চিন্তা হচ্ছে হয়তো। ঋদ্ধিক তৈশীর পেছনে থেকে জড়িয়ে ধরলো। ঘাড়ে চুমু খেয়ে বলল, চাচির শরীর ভালো আছে, চিন্তা করার মতো কিছু নেই। কাল তোমাকে নিয়ে যাব। ফজরের আজানের সুমধুর ধ্বনি কানে আসতেই মাথা কাত করে ঘড়ির কাঁটায় চোখ রেখে শ্রমিক। 4:30 বাজে এখনো।
চোখের পাতায় এক হয়নি সৌমিকের। নির্ঘুম চোখে শুয়ে আছে সে। খালেদার বলা প্রতিটি কথা বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে তার। মা হয়ে কিভাবে পারলেন তিনি এমনটা করতে, যে মাকে তার নিজের থেকে বেশি ভালোবাসে সেই মা তো এমন হয় না। উঠে বসে সৌমিক। মা ভাইকে মরার অভিশাপ দেয় নিজের সন্তানকে। এত কিছুর পরেও যে সন্তান বাড়ি ফিরে আগে জিজ্ঞেস করে আম্মা কোথায়, আম্মা খেয়েছে, ওষুধ দিয়েছে, সেই সন্তানকে। হ্যাঁ, অন্তঃকরণের গহীন থেকে মায়ের জন্য তাচ্ছিল্য আসছে। মা একদিন বুঝবে ওনার কর্মফল কি, শীঘ্রই বুঝবেন। অজু করে মসজিদে চলে যায় সৌমিক। নামাজ শেষ করে মসজিদের বাইরে বের হয়ে সম্মুখীন হয় তার বাবার। সে খেয়ালই করেনি তার বাবাও মসজিদে ছিলেন। এনামুল তাকে দেখে বললেন, ভেবেছিলাম আজকে আসবি না, কতবার ডেকে এসেছি, শুনিসনি? সৌমিক কোনো কিছু না বলে পাশ কেটে চলে গেল। এনামুল হক হাঁটতে লাগলেন। কিছু দূর এসে সৌমিকের পিছু পড়ে গেলেন। হাঁক ছেড়ে বললেন, আস্তে হাঁট না, আমার থেকে অনেক আগে চলে গেছিস। বুড়ো বাপকে কত জোরে হাঁটাবি? শ্রমিক থামে না, তবে হাঁটার গতি কমায়। এনামুল হক ওর পাশে আসলে বিরক্তি নিয়ে বলেন, প্রতিদিন তালে তালে হাঁটতে হবে কেন বাবা? এনামুল সৌমিকের কাঁধে হাত রেখে বললেন, এই যে বাবার সাথে মিলে প্রতি ওয়াক্ত মসজিদে আসিস আবার যাস, এটা কত শান্তির জানিস? বাবা হলে বুঝবি, সন্তানের পায়ে পা মিলে চলা কত শান্তি লাগে। সৌমিক চুপ রইল। ক্ষণিক পর বলল, তোমার ছেলেদের মধ্যে যে কোনো একজনের মৃত্যু মেনে নিতে পারবে বাবা? এনামুলের বুকটা ধুক করে উঠল। থেমে গেলেন তিনি। সৌমিক কাঁধ থেকে ওনার হাত সরিয়ে বলল, সন্তানের মৃত্যু দেখা কতটা বেদনাদায়ক সেটা আজও বুঝুনি তোমরা। বলে হাঁটা ধরল সৌমিক। বড় বড় পা ফেলে হেঁটে চলে যাচ্ছে। এনামুল ঠায় দাঁড়িয়ে আছেন। সৌমিক কি বলে গেল এটা? হঠাৎ করে কি হলো ছেলেটার? ফিহার রুমের দরজার সামনে এসে দাঁড়ায় তৈশি। দরজায় নক করলে ভেতর থেকে আওয়াজ আসে। দরজা খোল। তৈশি রুমে ঢুকে দেখে রূপসা খাটে শুয়ে ফোন টিপছে, আর ফিহা ড্রেসিং টেবিলের সামনে চুলে চিরুনি করছে। এই 4-5 দিন হলো ফিহার সাথে কথা বলতে খারাপ লাগে না তৈশির। আগে মেয়েটা তাকে দেখলেই কপাল কুঁচকাতো। কপালে বিরক্তির ভাঁজ দেখে তৈশিও তাকে এড়িয়ে যেত। অথচ এখন তৈশিকে দেখলেই মিষ্টি করে হাসে। বিষয়টা ভালো লাগে তৈশির। ফিহা বলল, বসো এসে। তৈশি খাটের পাশে এসে দাঁড়ায়, কিন্তু বসে না। রূপসা ফোন টিপতে টিপতেই বলে, ভাবি সবসময় একা থাকো, তুমি কি একা থাকতে পছন্দ করো? তৈশি ম্লান হাসলো। রূপসার প্রশ্নের জবাব না দিয়ে বলল, আজ আমাদের বাড়ি যাব, আপনারাও চলুন, একসাথে ঘুরে আসি। রূপসা লাফিয়ে উঠে বসে বলে, আমার কতদিনের ইচ্ছে তোমাদের বাড়ি যাব, আমি কখনো ওই বাড়িতে যাইনি। তৈরি হয়ে নিন। রূপসা খাট থেকে নেমে নাচতে নাচতে ওয়াশরুমে যায়। ফিহা চুলে গুচ্ছি বাঁধতে বাঁধতে তৈশির উদ্দেশ্যে বলল, শুনে ভালো লাগলো যে তুমি ভাইয়ার জন্য চা বানিয়েছো। আশা করি একটু একটু করে দায়িত্ব নিতে শিখবে। আপনি আমাকে মেনে নিয়েছেন? আমার মেনে নেওয়া না নেওয়াতে তোমার কিছু আসবে যাবে? তৈশি অকপটে না বলে উঠতে পারলো না, চুপ রইল সে। ফিহা বলল, আমি কারো ব্যক্তিগত জীবনে নাক গলাই না। কারো সিদ্ধান্ত আমার ভালো না লাগলে এড়িয়ে চলি, প্রয়োজন হলে কথা বলি, না হলে চুপ থাকি। তুমি বয়সে আমার ছোট, তাও আমার ভাইয়ের বিয়ে করা স্ত্রী। তোমাকে ভুল সঠিক বোঝানোটা প্রয়োজন বোধ মনে করছি। তৈশি ফিহার কথায় গভীরতা বুঝলো না। আসলে মেনে নিয়েছে নাকি নেয়নি বুঝলো, তা বুঝে ওঠা দায়। ফিহা বলল, বের হওয়ার সময় আমাকে ডাক দিও। তোমাদের বাড়িতে কখনো যাওয়া হয়নি। তৈশি ম্লান হাসলো। তাদের পারিবারিক সমস্যাটা কি অদ্ভুত, কেমন খাপছাড়া সবকিছু। একই পরিবারের একই গ্রাম, অথচ তাদের চাচাতো বোন তাদের বাড়িতে কখনোই যায়নি। দুপুরে খাওয়া শেষ হলে ফিহা ও রূপসা তৈরি হয়ে গেল। যদিও তৈশি চেয়েছিল সকালে যাবে, কিন্তু ঋদ্ধিক মানেনি। সে দুপুরে খেয়েই যাবে। খেয়ে দিয়ে আগে তানিলকে জানিয়ে দিল আজ সদর যাবেন না, ওই লোকটার বাসায় কাল যাবে। সে যেমন ছিল তেমনই যাওয়ার প্রস্তুতি নিল। কালো শার্টের সাথে কালো প্যান্ট, পায়ে বসায় পরা স্যান্ডেল, ফোল্ড করা শার্টের হাতে কালো একটা ঘড়ি। এই সাধারণভাবেও তাকে অসাধারণ লাগছে। এই অসাধারণ লাগার অন্যতম কারণ হচ্ছে তার বডি ফিটনেস। ড্রয়িং রুমে আসতেই মায়ের সম্মুখীন হয় ঋদ্ধিক।
রাতের খাবার টেবিলে আসার সময় যে দেখেছিল আর ওনাকে দেখেননি। দুপুরে খাওয়া চলাকালীন সময় উনি নাকি নামাজে ছিলেন। ঋদ্বিক বলল। খেয়েছো আম্মা? শেফালি মেয়ের দিকে তাকিয়ে বললেন। কই যাচ্ছিস? ঋদ্বিক উত্তর দেয়। চাচিকে দেখতে চাচ্ছি, আমরা সন্ধ্যায় ফিরে আসবো। শেফালির পায়ের রক্ত যেন মাথায় চড়ল। রক্তিম চোখে মেয়ের দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠেন। মায়ের থেকে এখন চাচি বড় হয়ে গেছে, মায়ের খোঁজ খবর রেখে এখন চাচির খোঁজ খবর নিতে যা ব্যস্ত। ফিহা কিছু বলার আগেই ঋদ্বিক আবারও বলে উঠল। তোমার খোঁজ খবর নেই না আমরা? তুমি কি মনে করো আম্মা, তুমি আমাদের খোঁজ না নিলে, আমাদের ভালো মতো না ভাবলে, খাওয়া দাওয়ার খেয়াল না রাখলে আমরা তোমার সাথে এমন করবো? শেফালি বুঝলেন খাওয়া দাওয়ার খেয়ালের কথা বলে ঋদ্বিক রাতের খোঁচা দিল। উনি তো আক্কা করলেন না। ঋদ্বিক সবাইকে যেতে বলে মায়ের উদ্দেশ্যে বলল। খালাতে খালা বলেছে এখনো খাওনি, খেয়ে নিও। না খেয়ে নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই, যা হচ্ছে তখন তোমাকে মেনে নিতেই হবে। বলে সেও চলে গেল। তো সে চেহারায় বিরক্তির ছাপ। ঋদ্বিকের উপরে রাগ হচ্ছে। সে তার মায়ের প্রতি এত দুর্বল কেন? এত কিছুর পরেও মাকে এত ভক্তি করবে কেন করবে? এক দুদিন রাগ করে থাকলে এমনিতেই মা ঠিক হয়ে যাবে। বাইরে সে ঋদ্বিক গাড়িতে উঠতে চাইলে ফিহা বলে। ভাইয়া হেঁটে যাই, খুব ভালো লাগবে। রূপসা বলে। হ্যাঁ ভাইয়া, চলো না, প্রকৃতি দেখে হেঁটে যাওয়ার মজাই আলাদা। ঋদ্বিক ধমক দিয়ে বলে। এত মজা করার দরকার নেই, গাড়িতে ওঠো। তৈশী বলে। হেঁটে যাওয়াই ভালো হবে, এইটুকুই তো রাস্তা। ঋদ্বিক বলে। এই অবস্থায় হেঁটে যাবা? এর জন্য পড়ে যাবো বলছিলাম। তৈশী চোখের মনি ঘুরিয়ে ইশারা করে ফিহা ও রূপসাকে দেখালো। ঋদ্বিকের হুঁশ হয়। সে বলে। রোদের মধ্যে হেঁটে যাবা? জি, হেঁটেই চলুন। ঋদ্বিক রাজি হলো। সৌমিক গেটের ভেতরে ঢুকলো। তাকে দেখে রূপসা গলা উঁচিয়ে বলে ওঠে। ওই সৈমিক ভাই আমাদের সাথে যাবে? কই যাচ্ছিস তোরা? বলতে বলতে আগায় সৌমিক। ঋদ্বিক বলে। চাচিকে দেখতে, তুইও চল, খুশি হবে তোকে দেখে। সৌমিক বলল। তোমরা যাও, আমি অন্যদিন যাব। এতদিন হয়েছে বাড়ি আছিস, অথচ ওদের ওখানে একদিনও যাসনি। অন্যদিন না বলে আমাদের সাথে চল। না, যাব না, যাও তোমরা, আমার ভালো লাগছে না। ফিহা সৌমিককে চাপা গলায় বলল। তো সে কি মনে করবে? ভাববে ওদের অবহেলা করে যাচ্ছ না, চলো। সৌমিক খানিক চুপ থেকে বলল। আচ্ছা চলো। যেমন ছিল তেমনি পথ ধরে সৌমিক। গায়ে নেভি ব্লু একটা টি শার্ট, কালো 3/4, পায়ে কালো স্যান্ডেল, মাথা ভর্তি এক গাদা এলোমেলো চুল, যা ভ্রু পর্যন্ত ঢেকে নিয়েছে। হাফসা খাটে শুয়েছিলেন। এভাবে এতগুলো প্রিয় অপ্রিয় মুখ মিলে এসে ঘরে ঢুকতেই উঠে বসেন তিনি। তো সে ঘরের ভেতরে পা রাখতেই থম মেরে দাঁড়িয়ে রইল। তার মায়ের মাথায় ব্যান্ডেজ। ঋদ্বিকের দিকে ধারালো চোখে তাকালো। ঋদ্বিক বলেছে মায়ের শুধুই জ্বর, ব্যথার কথা তো বলেনি। ঋদ্বিক বলে। মাথা ঘুরে পড়ে গেছিলেন, টেনশন করবা তাই বলিনি। তৈশী তার মাকে জড়িয়ে ধরতেই চোখে এক ফোঁটা জল গড়ালো। হাফসা মেয়েকে ছেড়ে দিয়ে বাকিদের দিকে তাকান। সৌমিক সালাম দেয়। হাফসা আজ হাসি মুখে সালামের উত্তর দিলেন। ফিয়াকে দেখে বেশ অবাক হলেন তিনি। ফিয়া কখনোই ওনাদের বাড়িতে আসেননি, কখনোই ফিহার সম্মুখে দাঁড়িয়ে কথা হয়নি। ফিহা সালাম দিয়ে বলল। ভালো আছেন? ভালো, বসো। সবাই গিয়ে সোফায় বসলো। হাফসার পাশে বসলো তৈশী। ইমরুল গোসল সেরে এসেছেন। ঘরে ঢুকে সবাইকে দেখে খানিক অবাক হন তিনি। দুই ভাতিদের সাথে কুশল বিনিময় করে ফিহাকে চোখে পড়ে। কিছুটা ইতস্তত বোধ করেন তিনি। ফিহা কখনোই আসেনি এই বাড়িতে। ফিয়া সালাম দিয়ে ওনার ইতস্তত ভাব কাটিয়ে দেয়। ইমরুল হক সালামের জবাব দিয়ে গলা ছেড়ে পালককে ডাকেন। ঋদ্বিক বলে। কিছু দিতে বলবেন না, ওর মাত্র খেয়ে এসেছে। আরে তোমরা বসো। ডাকতে ডাকতে ঘর ছেড়ে বের হন তিনি। তৈশীও গেল বাবার পিছু পিছু। প্রায় 10 মিনিট পর চায়ের ট্রে হাতে নিয়ে আসে পালক। ঘরের ভেতরে পা রাখতে চোখ পড়ে শ্রমিকের ওপর। রূপসার পাশে বসে আছে সে। পালক ফিহা ও রূপসাকে ভালো মন্দ জিজ্ঞেস করতে করতে চা দিল। তারপর ঋদ্বিককে দিল। সবাইকে হাতে তুলে দিলেও শ্রমিকের সামনে শুধু ট্রেটা তুলে ধরলো। ভদ্রতার খাতিরে শ্রমিকও কেউ দিতে হচ্ছে, নয়তো ট্রে রেখে দিত। শ্রমিক চোখ তুলে একবার পালকের দিকে তাকালো। পালক চোখ নামিয়ে আছে।
শ্রমিক চা নিচ্ছে না দেখে রূপসা কাপ হাতে তুলে দেয়। শ্রমিক ছোট্ট করে থ্যাঙ্কস দিয়ে চায়ে চুমুক দিল। ফিহা পালকের উদ্দেশ্যে বলল, তুমি আজ আমাদের সাথে চলো পালক। গিয়ে তো আসলাম আপু, মা অসুস্থ, এখন কোথাও যাওয়া হবে না। ঋত্বিক চায়ের কাপ রেখে উঠে গিয়ে পালকের হাত ধরে কথা আছে বলে ঘর থেকে বেরিয়ে আসে। শ্রমিক চুপচাপ চা খাচ্ছে। একবার চোখ তুলে তাকিয়ে ঋত্বিক ও পালককে বেরিয়ে যাওয়া দেখলো। অস্বাভাবিকভাবে ঋত্বিকের এভাবে হাত ধরাটা বিরক্ত লাগলো তার। ঋত্বিক পালককে নিয়ে বাইরে এসে বলে, হসপিটালে চাচা আর চাচির আলাপ সব শুনেছিলে, তার একটা কথাও তুষির কানে দেবে না। পালক কিঞ্চিত কপাল কুঁচকে তাকায়। 2 দিন থেকে এই কথা হজম করে যাচ্ছে সে। এত বড় একটা বিষয় সে চেপে যাবে? ঋত্বিক আবার বলে, সব তো এখন জেনে গেছে তুমি, এটাও জেনে নাও চাচা যা বলেছে তার একটা আমি বা চাচি বিশ্বাস করিনি। আমাদের আরও ঘাটতে হবে, সত্যি কি তা খুঁজে বের করতে হবে। ততদিন আমরা চুপ থাকবো। পালক মুখ কালো করে দাঁড়িয়ে রইল। ঋত্বিক বলল, তুষি মাত্র হাসতে শিখেছে, এরই মাঝে সে এসব দুশ্চিন্তায় ডুবে আগের মতোই হয়েছে। সেরে যাও তুমি। পালক করুণ চোখে তাকায়। তার আপু হাসতে শিখেছে মানে? মেনে নিয়েছে ঋত্বিক ভাইকে। নাস্তা শেষে তৈশীদের বাড়ির আশেপাশে ঘুরে দেখে সবজি বাগানের দিকে গেল সবাই। পালক যেতে চায়নি। রূপসাহ ফিয়ার জোড়াজোড়িতে গিয়েছে। তাদের বাড়িতে ঘুরবে আর তারা কেউ না হলে কি রকম দেখায়। সবজি ক্ষেতের এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে হাঁটছে সৌমিক ও রূপসা। রূপসার পায়ে হিল পড়া, বারবার পড়ে যেতে যেতে নিজেকে আটকাচ্ছে। সৌমিক রূপসার হাত ধরলো। পালক ও ফিয়া অন্য পাশে ছিল। রূপসা পালককে ডাক দেয়। সৌমিক বিরক্ত নিয়ে বলল, ওরে এইদিকে আনছিস কেন? ততক্ষণে পালক চলে এসেছে। রূপসা তার ফোন হাতে ধরিয়ে দিয়ে বলে, আমাদের দুটো ছবি তুলে দাও। শ্রমিক পালকের দিকে তাকালো। চোখের দৃষ্টিতে কেমন তীক্ষ্ণতা। এসেছে থেকে একবারও মেয়েটা তার দিকে তাকায়নি, এখনো তাকালো না। ভাব দেখাচ্ছে তাকে। পালক দ্বিধান্বিত হাতে ফোন নিয়ে ছবি তুলতে লাগলো। রূপসা শ্রমিকের বাহু ধরে 32 পাটি দাঁত বের করে হাসছে। শ্রমিক রূপসার গা ঘেঁষে দাঁড়ায়। দুজনে একের পর এক লুতুপুতু পোজ দিচ্ছে। দুজনে ঠোঁটে ঝুলানো লম্বা হাসি। পালকের গা জ্বলছে, ভেতরটা পুড়ছে। ছবি তোলা শেষ হলে পালক ফোন ফিরিয়ে দেয়। রূপসা ফোন হাতে নিয়ে ছবি দেখতে লাগে। ফিহা একটা শশা তুলতে তুলতে পালককে বলল, এত এত সবজি তোমরা খাও কিভাবে? যারা এইসব বিক্রি করে তারা এসে আমাদের থেকে কিনে নেয় আপু। ফিয়া ওহ বলে অন্যদিকে যায়। পালকও ছুটলো তার পিছু পিছু। এদিকে রূপসা কাদো কাদো মুখ করে ফটো দেখছে। একটা ফটো ভালো হয়নি। সব কটা ফটোতে এত খোলা হয়েছে যে এটা মানুষের ফটো নাকি অন্য কিছু সেটা বোঝাই যাচ্ছে না। শ্রমিক ফটোগুলো দেখে ভ্রু কুচকায়। তারপর তির্যক চোখে পালককে দেখে। ইমরুল হক হাফসাকে বললেন, ওদের যেতে দিও না, রাতে খেয়ে যাবে ওরা। হাফসা ক্ষীণ গলায় বললেন, সন্ধ্যার আগে আইসো। ইমরুল বের হলেন। খুব খুশি খুশি লাগছে আজ। সেই খুশিটা বেড়ে গেছে ফিহাকে দেখে। এই প্রথম ফিহা ওনাদের বাড়িতে এসেছেন। হাফসা আজ ওনাদের দেখে কপাল কুচকাননি। ওনার ভাই ঠিকই বলেছিলেন, ধীরে ধীরে ওদের পারিবারিক সম্পর্ক একদিন ঠিক হয়ে যাবে। সত্যি সত্যি তা হচ্ছে। উঠোনে আসতেই সম্মুখীন হলেন তৈশীর। পেছনে দিনের মতো এবারও মেয়েকে দেখে পথে দেখা অপরিচিত মানুষের মতো চলে যেতে লাগলেন। তৈশী শক্তপোক্ত গলায় ডাক দেয়, বাবা। ইমরুল একবার থেমে গেল। কতদিন পর তৈশী বাবা বলে ডাকলো। সে যে বিয়ের পর মুখ ফিরিয়েছিল আর কখনো বাবা বলে ডাকেনি। পেছনে ঘুরে অবাক চোখে মেয়ের দিকে তাকান। তৈশী দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। সুখের কান্নার ঢেউ ইমরুলের বুক হো হো করে ওঠে। সন্তান না হয় বোঝে না তাই রাগ করে। বাবারাও কি বোঝে না বলো? এভাবে না দেখার ভান করে চলে যাচ্ছিলা। ইমরুল মেয়ের মাথায় হাত রেখে বলেন, মাঝে মাঝে সন্তান অহেতুক রাগ করেছে সেটা বোঝানোর জন্য বাবাকে শক্ত হতে হয়। তাই বলে যে বাবার কষ্ট হয় না সেটা ভাবা ভুল রে মা। ইমরুল হক মেয়ের মাথা চুমু এঁকে বললেন, ঋদ্বিক খুব ভালো ছেলে, এমন একটা ছেলেকে হাতছাড়া করতে চাইনি আমি। তোর ভালোর জন্য করেছি আমি। ও তোকে সুখে রাখবে, আস্তে আস্তে আরো ভালো করে চিনবি ওকে, তোর চাচাকে। তখন বুঝবি আমি ওদের এত ভালোবাসি। তৈশী ম্লান হাসলো। তার বাবা জানলেও না সে ঋদ্বিককে
সে সবার থেকে আলাদাভাবে চিনে। ইমরুল হক মেয়েকে ছাড়িয়ে বললেন, থাকার অসুবিধা, নয়তো আজ রাত এখানে রাখতাম সবাইকে। তবে রাতে খেয়ে যাবি তোরা। আমি বাজারে যাচ্ছি, যা সবাইকে নিয়ে আড্ডা দে। তৈশি বাগানের দিকে যাচ্ছে দেখে পালক চলে আসলো। এখানে দম বন্ধ হয়ে আসছে তার। বাড়িতে এসে পুকুর পাড়ে গেল। নির্জন নিরিবিলি পরিবেশে একমাত্র এটাই। পালকের খুব কান্না পাচ্ছে। তার অবুঝ মনটা কিছুতেই মেনে নিতে পারছে না যে সৌমিক তাকে ভালোবাসেনি। সে কি আসলেই খেয়ে কখনো কোনোভাবেই কি সৌমিকের সাথে তাকে যায় না? ভুল তো তারও ছিল। জেনে বুঝে আগুনে ঝাঁপ দেওয়ার মতো বোকামি কেন করেছে সে? যে লোক তার বোনকে কাঁদিয়েছে, ওই লোকেরই ভাইয়ের সাথে সে কেন নিজেকে জড়ালো? জন্ম থেকে যে পরিবারের সাথে বিদ্বেষ দেখে এসেছে, ওই পরিবারের ছেলের সাথে প্রেমে পড়েছে সে। এই বোকামির জন্য তো সে নিজেই দায়ী। ভেতর থেকে নিজের জন্য ধিক্কার আসছে। এত বোকা সে। শুকনো পাতায় হাঁটার মচমচ শব্দ কর্ণকুহরে আসে। সে বুঝতে পারে ক্রমেই তার দিকে ধেয়ে আসছে ছন্দময় পাজরা। আলতো করে চোখ মুছে নেয় পালক। পেছনে তাকিয়ে দেখে সৌমিক আসছে। প্রচন্ড বিরক্তি নিয়ে উঠে দাঁড়ায়। সৌমিক ততক্ষণে তার সামনে চলে আসে। পালক চলে যেতে লাগলে সৌমিক পথ আটকে বলে, নিজেকে কি মনে করো তুমি? পালক কুচকানো কপালে জিজ্ঞাসা চোখে তাকালো। সৌমিক বলল, ভালোই তো দেখছি ভাব দেখাও তুমি। সবার সামনে আমাকে অপমান করে নিজেকে কি মনে করছো? পালক বোধ করতে পারলো না সে কখন অপমান করেছে। চোখের চাহনিতে খানিক বিস্ময় ফুটে ওঠে। সৌমিক বলে, তোমার চায়ের আপ্যায়নের কথা বলছি। পালকের কপালে ভাঁজের বিলীন হয়। সে ইচ্ছে করে এমন করেছে সৌমিকের সাথে। পাশ কেটে চলে যেতে চাইলে সৌমিক ওর পাশে গিয়ে পথ আটকায়। পালক গমগমে গলায় বলে, পথ ছাড়ুন। ছবিগুলো ইচ্ছে করে খারাপ করেছো তুমি? হিংসে হচ্ছিল আমাকে রূপসার সাথে দেখে? পালক বলল, গায়ে পড়া ছেলের পাশে গায়ে পড়া মেয়ে ছিল, খারাপ লাগার তো কিছু নেই। আমি এভাবেই ছবি তুলতে জানি, এর থেকে ভালো জানি না। আমি গায়ে পড়া ছেলে? হুম, বাবার টাকায় খেয়ে পড়ে উগ্র হওয়া বকাটে বেকার ছেলে। সৌমিক দাঁতে দাঁত চেপে বলে। সাবধানে কথাবার্তা বলো। বখাটে কাকে বলছো তুমি? পালক সৌমিকের চোখে চোখ রেখে বলল, আপনাকে বলছি তো কি করবেন? সৌমিক চল শক্ত করে তাকালো। রাগে হাতে মুষ্টিবদ্ধ করে বলল, তোমাকে ভালোই ভালোই ছেড়ে দেওয়া আমার ভুল হয়েছে। তোমার মতন অসভ্য বেয়াদব মেয়েকে শিক্ষা দেওয়া উচিত ছিল। অপদস্থ ঝেড়ে গেল পালক। নিজেকে আর শক্ত রাখতে পারলো না। চোখের মনি ভরে উঠল বিষাদের নির্মল অশ্রুতে। সে বলল, আমার আফসোস হয় কি ভেবে জানেন? আমি আপনাকে ভালোবেসেছি ভেবে। আপনার প্রেমে পড়ে যাওয়া আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। ভালোই ছিল যখন আপনাকে আপনার ভাইয়ের মতোই খারাপ ভাবতাম। মাঝখান থেকে চিন্তা ভাবনা বদলে নেওয়া আমার চরম ভুল ছিল। এইটুকু বলে থামে পালক। তারপর বলে, আপনি না আপনার ভাইয়ের মতোই। আপনার ভাই যখন আমার আপুকে ঠকিয়েছিল, ভালোবাসার নাম করে ধোকা দিয়েছিল, আপনিও তাই করেছেন। শুধু তফাৎ কোথায় জানেন? আপনার ভাই আমার আপুকে পালানোর নাম করে দুইবার ঘর থেকে বের করে আমার ঘরে ফিরিয়ে দিয়ে নিজের আসল রূপ দেখিয়েছে। আর আপনি এত কিছু ঘটে যাওয়ার আগে রূপ দেখিয়ে দিয়েছেন। নয়তো একদম আপনার ভাইয়ের মতোই আপনি সবসময় নিজেকে ভালো মানুষ হিসেবে দেখানোর চেষ্টা করেন। আপনারা দুই ভাই মিলে আপনাদের মায়ের শত্রুতার শোধ তুলছেন। ঘুরে ফিরে ওই মায়েরই সন্তান আপনারা। কথাগুলো বলে হাতের উল্টো পিঠে চোখ মুছতে মুছতে চলে যায় পালক। সবাই ঠায় দাঁড়িয়ে রইল। পালক কি বলে গেল এসব? তৈশী আর ভাইয়ের আগে থেকেই সম্পর্ক ছিল? তার মানে অতীতে তৈশী ভাইয়ের জন্যই ঘর ছেড়েছে? ভাই তো তৈশীকে পেয়ে অসুখী না মনে হয়। তাহলে কেন সেদিন ফিরে দিয়েছিল? শ্রমিক যতটা বিস্ময় নিয়ে দাঁড়িয়ে আছে, তার থেকে বড় বিস্ময় নিয়ে পুকুরের ডান পাশে দাঁড়িয়ে আছে ঋদ্ধিক। তার নামে পালক যতটা কথা বলেছে তা ততটাও প্রখর লাগেনি যতটা লেগেছে এইটা শুনে যে সৌমিক পালকের সাথে রিলেশনে ছিল, আবার ওদের ব্রেকআপও হয়ে গেছে। সন্ধ্যা নামার আগেই সৌমিক চলে গেল। যাওয়ার আগে কাউকে ভুলেও গেল না। চলে গেছে শুনে রূপসা ও ফিহা উতলা হয়ে পড়ে চলে যাওয়ার জন্য। ইমরুল হক বাড়িতে চলে আসায় কিছুতেই যেতে দিল না ইমরুল। রাতে খেয়ে দিয়ে তারপরেই যাবেন। বিরক্ত হলেও ভদ্রতার খাতিরে খেয়ে যেতে রাজি হয় ফিহা। রাতের খাবার খেতে বসে সবাই। পালক আর হাফসা টেবিলে বসলেন না, তারা দুজন বেড়ে দিচ্ছেন। ইমরুল অনেকবার সৌমিককে ফোন দিলেও ধরল না।
আফসার ঋদ্দিকের প্লেটে চিকেন কোরমা তুলে দিতে দিতে বললেন। তৈশি তোমার জন্য কোরমা রান্না করছে। উনি কথাটা বলতেই রূপসা বলে ওঠে। ভাবি ইউটিউব দেখে রান্না করেছে। বলেই ফিক করে হেসে দেয় রূপসা। ফিহা চোখ রাঙিয়ে তাকালে রূপসা চুপসে যায়। ঋদ্দিক তৈশির দিকে তাকাতেই তৈশি লজ্জায় চোখ নামিয়ে নেয়। রূপসা একবার রান্নাঘরে এসেছিল, তখন তাকে ভিডিও দেখতে দেখছে। তৈশি আমতা আমতা করে বলে। মশলাপাতির আন্দাজ পাচ্ছিলাম না, তাই দেখছিলাম। ঋদ্দিক মৃদু হাসলো। সে জানে তৈশি রান্না বান্নার কোনো কাজ জানে না, আর এই আইটেম করার পেছনে হয়তো গতকাল রাতের ঘটনা জড়িত। কোনো না কোনো ভাবে হয়তো তৈশি জেনেছে ঋদ্দিকের মায়ের কাছে করা আবদারের কথা। লবণ সামান্য বেশি হয়েছে, ততটা স্বাদ না হলেও খেয়ে নিল ঋদ্দিক। তৈশি একটু টেস্ট করতে গিয়ে মুখে কালো করে ফেললো। চুলোয় থাকা অবস্থায় টেস্ট করা উচিত ছিল তার। ঋদ্দিকের দিকে তাকিয়ে দেখলো লোকটা চুপচাপ খেয়ে যাচ্ছে, চেহারা স্বাধীন নয়। হয়তো তৈশির মন খারাপ করতে চায় না বলে এত কিছু। ইমরুল খেতে খেতে পালকের উদ্দেশ্যে বললেন। একটা টিফিনে করে শ্রমিকের জন্য এসবের একটু একটু দে। আসলে তো কি হয়েছে, বাড়িতে খেয়ে নেবে। পালক রান্নাঘরে গেল, একরাশ তিক্ততা নিয়ে টিফিন গোছালো। খাওয়া শেষ করে ঋদ্দিক সৌমিককে ফোন দিল গাড়ি নিয়ে আসতে। সৌমিক ফোন ধরেনি। ঋদ্দিক তানিলকে ফোন দিয়ে বলে তাদের গাড়িটা নিয়ে তৌশিদের বাড়িতে আসতে। হাফসা ঋদ্দিককে আলাদা করে কিছু একটা আলাপ করলেন। সবশেষে অনুরোধ করলেন তৈশিকে রেখে যেতে, কিন্তু ঋদ্দিক মানল না। 20-25 মিনিট পর উঠোনে গাড়ির হর্ন বেজে ওঠে। বিদায় নিয়ে সবাই গাড়িতে উঠল। ঋদ্দিক সামনের সিটে বসেছে, পেছনের সিটে ফিহা। রূপসা ও তৈশি বসলো। ফিহা যেন কি হলো, তাকে কিছুটা অস্বাভাবিক লাগছে। গাড়ি স্টার্ট হওয়ার পর থেকে সে ঋদ্দিকের উদ্দেশ্যে বলল। ভাইয়া গাড়ির ভিতর লাইটটা অফ করো। ঋদ্দিক থাকুক বলার আগেই তানিল হাতের উপরে তুলে লাইট অফ করে দিল। অন্ধকারে চেয়ে গেল গাড়ির ভেতর। বাড়ির গেটের ভেতরে এসে গাড়ি থামতেই ফিহা অবিলম্বে গাড়ি থেকে নেমে যায়। একে একে সবাই নামছে। ফিহা দ্রুত হেঁটে সদর দরজার কাছে চলে আসে। কলিং বেল বাজালে ভেতর থেকে কেউ দরজা খুলে দিতেই ফিহা দ্রুত ঘরের ভেতরে ঢুকলো। সবাই নেমে ফিহাকে পেল না। রূপসা আর তৈশি একসাথে ভেতরে চলে গেল। তানিল গাড়ি থেকে নেমে ঋদ্দিকের হাতে চাবি দিয়ে বলল। চাবি ধর। ভেতরে চলো। মাথা ধরেছে ভাই আমার, কাল দেখা হবে। আরে কিছু খেয়ে অন্তত যা। কাল বাজারে খাইয়ে দিস। বলতে বলতেই চলে যায় তানিল। ডাকলেও আর দাঁড়ায় না। ঋদ্দিক হাসে। ভাগ্য করে একটা বন্ধু পেয়েছে সে। ডাক দিলেই উঠে এসে পড়ে। শ্রমিকের ঘুম আসছে না। এই কটা রাত চাইলেও ঘুমাতে পারবে না সে। কেন কোনো না কোনো অস্থিরতা তাকে ঘুমাতে দেয় না। এই তো আজ বিছানায় মাথা রাখার পর থেকেই পালকের বলা প্রতিটি কথা তাকে ভাবাচ্ছে। ঋদ্দিক তৈশির আগে সম্পর্ক ছিল, এটা না হয় মানা যায়, কিন্তু ভাই পালানোর কথা বলে 2 দিন তাকে আনতে যায়নি। এটা কিভাবে মানবে সৌমিক? তার ভাই এটা কি করেছে? এতদিন সে ভেবে এসেছে তৈশি পালানোর কথা মিথ্যে হবে। ওটা তাহলে সত্যিই ছিল। পালক কি এই জন্যই সৌমিককে বলতো পুরুষ মানুষ প্রতারক হয়? পালকের নাম্বারে ফোন দেয় সৌমিক। তাকে ব্লক করা হয়েছে। বুক ভারী, দহন হালকা করতে বেরিয়ে যায় রুম থেকে। অস্থিরতায় ছাদে পায়চারি করতে করতে ফজরের আজান হয়ে গেল। প্রতিদিনের মতো ফজরের নামাজ আদায় করতে বাবার সাথে মসজিদে গেল 2 ভাই। এনামুল গতকাল সারাদিন ভেবেছেন গতকাল ফজর নামাজের পরে সৌমিকের বলা কথাটা। কোনো উত্তর পাননি তিনি। রাতে তৈশিদের বাড়ি থেকে ফিরে ফিহা বলেছে শেফালি নাকি ঋদ্দিককে মরে যাওয়ার অভিশাপ দিয়েছে। ওনার স্ত্রীর সাথে এই নিয়ে ঝগড়াও হয়েছে। নামাজ শেষে ঋদ্দিক তার বাবাকে বাড়িতে চলে যেতে বলে সৌমিককে নিয়ে নদীর পাড়ে গেল। শহরে প্রতিদিন হাঁটা হলেও গ্রামে এসে সব অভ্যাস যেন পাল্টে গেছে সৌমিকের। এখানে আসার পর থেকে একদিনও ফজরের পর হাঁটেনি। তাই ভাই বলতেই মন সায় না দিলেও হাঁটতে চলে যায়। পকেটে হাত গুজে পায়ে পা মিলিয়ে হাঁটছে 2 ভাই। কারো জবানে কোনো বাক্য নেই। নিঃশব্দ পরিবেশ, শুধু হাঁটার শব্দটুকুই বিদ্যমান। সামনে একটা বোতল পড়তেই কিক মারে সৌমিক। ঋদ্দিক বলে, সবকিছু নিয়ে খেলতে পছন্দ করিস তুই? খেলতে কে না পছন্দ করে ভাই? পালকের সাথে তোর সম্পর্ক ছিল? ভাইয়ের প্রশ্নে থেমে যায় সৌমিক। ঋদ্দিকও থেমে গেল। দুজন দুজনের সম্মুখে দাঁড়ালো। ঋদ্দিক আবার বলে, কবে থেকে এসব?
সৌমিক জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করে। তৈশী তোমার জন্য ঘর ছেড়েছিল, ধোকা দিয়েছিলে তুমি। আমার প্রশ্নের উত্তর এটা? না, পালককে ঠকানো উচিত হয়নি তোর। তোমার উচিত হয়েছিল তৈশীকে ঠকানো। আমি বাধ্য ছিলাম। আমিও বাধ্য। আম্মা নিষেধ করেছে? সৌমিক তাচ্ছিল্য করে বলে। মা তো জানি না, জানলে অবশ্য নিষেধই করতো। তাহলে কিসের বাধ্যতার জন্য তুই ওকে ধোকা দিয়েছিস? খুব দরদ দেখছি শালিকার জন্য। ঠেস মারা কথা শুনে ঋদ্ধিক চোখ গরম করে তাকিয়ে বলে। তুই অন্যায় করবি আর আমি কথা বলে দরদ হয়ে যায়? এটা কোন ধরনের কথা সৌমিক? তোমার অন্যায়ের কথা কে বলবে ভাই? সৌমিকের মুখে মুখে তর্ক করার রাগ হয় ঋদ্ধিকের, তবুও নিজেকে সংযত করে বলে। আমার তোকে কিছু বলে থাকলে বল আমাকে, ভয় পাওয়ার কিছু নেই। মা জানি না, আর আমি এতটাও বাধ্য ছেলে নই যে আমি একটা খারাপ জিনিস পছন্দ করব আর মা বলবে এটা তোরে দিব না আর আমি মেনে নিব। পালক আমার পছন্দই হয়নি, মানছি সে সুন্দরী, কিন্তু আমার সাথে যায় না ভাই। সোজা কথা, ও আমার যোগ্য না। ঋদ্ধিক রাগ কন্ট্রোল করতে না পেরে সৌমিকের গালে ঠাসিয়ে থাপ্পড় বসায়। সৌমিকের হাত পকেটে গোজা রইল, একটুও নড়ল না সে, যেমন দাঁড়িয়েছিল তেমনই রইল, শুধু চোয়াল শক্ত হয়ে ভাইয়ের দিকে তাকালো। ভোরের স্নিগ্ধ শুভ্র আলোয় ঋদ্ধিকের ক্রোধান্বিত চোখ জোড়া স্পষ্ট। ঋদ্ধিক বলল। যদি যোগ্যই মনে হয়নি তার প্রেম করতে গেছিলে কেন? ছেলে খেলা এটা? একবার ভেবে দেখেছিস যদি তুই সেই বিষয়ে জানতে পারে আমি কিভাবে তাকে ফেস করব? যেভাবে নিজের বেলায় ফেস করেছ সেভাবে করবে। এমন ভাব ধরছো যেন নিজে ধোয়া তুলসী পাতা। বলেই উল্টো পাটে হাঁটা ধরে সৌমিক। ঋদ্ধিক তার যাওয়ার দিকে আশ্চর্যজনক চোখে তাকায়। হ্যাঁ, সৌমিক ছোটবেলা থেকেই একটু অন্যরকম, কখনো কাউকে পরোয়া করে কিছু বলে না, তাই বলে ভাইয়ের সাথে এভাবে কথা বলা এটা তো কখনোই করেনি সৌমিক। ঋদ্ধিক যখন বাড়ি ফিরলো তখন ঘড়ির কাঁটায় 8টার উপরে। তৈশী ফ্রেশ হয়ে এলো মাত্র। ঋদ্ধিক খাটে বসে নিস্তব্ধ হয়ে রয়। তৈশী যখন জানতে পারে সৌমিক পালকের বিষয়টা, তখন কি সবকিছু এমনি স্বাভাবিক থাকবে নাকি আবারও সব এলোমেলো হয়ে যাবে? তৈশীকে না হয় মানিয়ে নিবে সে, কিন্তু চাচি উনি জানলে কি হবে? নিশ্চয়ই উনিও পালকের মতো বলবেন ওরা দুই ভাই মায়ের হয়ে খেলছে। ফোনের রিংটনে ভাবাচ্ছে ভয় ঋদ্ধিকের। তানিল ফোন করেছে। ঋদ্ধিক ফোন রিসিভ করে। হ্যাঁ তানিল, বল। বিকালের দিকে আমার একটা কাজ আছে। পুসির বাসায় যেতে চাইলে এক্ষুনি যেতে আয়, পরে আমাকে পাবি না, আমার কাজ আছে পরে। ঋদ্ধিক ক্ষীণ করে বলে। ওকে, কিছুক্ষণের মধ্যে আমি বের হচ্ছে। ফোন কেটে দিল ঋদ্ধিক। বুক ছিঁড়ে আসা দীর্ঘশ্বাস ছেড়ে তৈশীর দিকে তাকালো। সে চুলে হাত খোপা করছে। ঋদ্ধিক উঠে গিয়ে আচমকাই তৈশীর কাঁধে নেওয়া খোপা তুলে দেয়। ঘন চুলের ঢেউ থামে কোমরের কাছে গিয়ে। তৈশী চোখ গরম করে তাকিয়ে চট করে চোখ সরিয়ে নেয়। আজ ঋদ্ধিকের চোখে চোখ রাখতে লজ্জা পাচ্ছে সে। লোকটার নির্লজ্জতার কিছুটা পরিচয় পেয়েছে আজ রাতে। কিছুটা চাওয়া অপূর্ণ হওয়া উন্মাদের মতো দেওয়ালে আঘাত করেছে। যারা সব দোষ দেওয়ালের ছিল, দেখে মনে হচ্ছে এত কিছুতেই ঋদ্ধিকের ভ্রুক্ষেপ নেই। তবে লজ্জায় কুকড়ে যাচ্ছে তৈশী। ঋদ্ধিক তৈশীর চুলে হাত বুলাতে বুলাতে বলে উঠল। একটা প্রশ্ন করে? তৈশীর জবাব নেই। ঋদ্ধিক বলল, ভালোবাসো আমায়? তৈশীর জবাব না দিয়ে ঋদ্ধিকের থেকে চুল সরিয়ে নিল। ঋদ্ধিক বলল, ভালোবাসো না? তৈশী জবাব ভিন্ন। তানিল ভাই কোথায় যেতে বলেছে? কথা ঘোরাচ্ছ? প্রশ্ন করছি। ঋদ্ধিক শ্বাস টেনে বলল, একটা কাজে ডাকছে। প্রতিদিন তানিল ভাইয়ের সাথে কি কাজ আপনার? আচ্ছা, অনেক কাজ। ওনার থেকে দূরে দূরে থাকবেন। কেন? ওনার আমার ভালো লাগে না ওনাকে। প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে আপনার বাড়ির দিকে হা করে তাকিয়ে থাকে। ঋদ্ধিক খ্যাক করে হেসে ও বলে, তোমার স্বামীকে দেখার জন্য তাকায় নাকি যে রাগ দেখাচ্ছ? তৈশী বিরক্ত হয়ে চলে যেতে লাগে। ঋদ্ধিক হাত ধরে হেসে বলে, রাখছো কেন সুটকি শোনা? চোখ গরম করে তাকায় তৈশী। ঋদ্ধিক তৈশীকে হ্যাঁচকা টেনে নিজের সাথে এনে জড়িয়ে বলে, এত রাগ কিন্তু ভালো না। কেন? রাখলে কি হবে? রাগলে কিছু একটা হরণ হবে। ঋদ্ধিক চোখের ইঙ্গিতে কিছু একটা বোঝায়। তৈশী চট করে চোখ নামিয়ে নিয়ে সরে যায় একটু দূরে, তবে বেশি দূরে যেতে পারে না। ঋদ্ধিক তাকে আঁকড়ে ধরে নিজের সাথে। কিছুক্ষণ পর তানিল আবার ফোন দিল। তৈশীর থেকে বিদায় নিয়ে বের হয় ঋদ্ধিক। রুম থেকে বের হয়ে সিঁড়ি ভেঙে নিচে নামছিল। শেষের সিঁড়িতে এসে থেমে যায় ঋদ্ধিক। ভাইয়ের সামনে এসে পথ থেমে যাওয়ায় থামে সৌমিকও। দুই ভাই দুজনের দিকে শান্ত কিন্তু ধারালো চোখে তাকালো।
কোনো কথা ছাড়াই পাশ কেটে চলে যায় দুজনের মধ্যে কেউই কারোর সাথে কথা বলার আগ্রহ করলো না। টেবিলে বসে নাস্তা করতে থাকা এনামুল হক ছেলেদের বিষয়টা সন্দিহান চোখে দেখলেন। দুইজন সম্মুখীন হলে কখনো তো এইভাবে কথা ছাড়া পথ আগায়নি। আজ কি হলো? ব্যস্ততা নাকি অন্য কিছু? বাজারের মোড়ে থেকে তানিলকে গাড়িতে তুলে সদরের দিকে ছুটে ঋদ্ধিক। বেশ কিছু দূর আসার পর তানিল বলে, আমার মনে হয় না বিশেষ কিছু জানা যাবে বলে। আমার মন অন্য কথা বলছে। এমনও তো হতে পারে ভাই, আমরা যা সন্দেহ করছি সত্যিটা তার কিছুই না। এমনটা তো হতে পারে আমাদের সন্দেহটাই সত্যি। হতেও পারে, আবার এর বিপরীতও হতে পারে। দেখা যাক কি হয়। ওসির বাসার সামনে এসে গাড়ি থামায় ঋত্বিক। তানিল হাতের ঘড়িতে সময় দেখে নেয়, ঠিক দুপুর 1টায় এসেছে তারা। গাড়ি থেকে নেমে দুজন গেটের কড়া নাড়ল। আজকে অন্য একজন দারোয়ান এগিয়ে এসেছে। নিরন্তর চলতে থাকা ঘড়ির ছোট্ট কাঁটা শেষ অংশটা এসে থামতেই তৈশী ভেতরে উছলে কান্না আসতে লাগে। সেই সকালে বের হয়েছে ঋত্বিক, এখনো বাড়ি ফেরেনি। ফোনটাও বন্ধ। বাড়ির অন্য লোকগুলো দিব্যি খেয়ে দিয়ে নিজের রুমে চলে গেছে। শুধু তৈশীর গলায় কাঁটা বিঁধে আছে, তার গলা দিয়ে খাবার নামেনি। তার মনে হচ্ছে না ড্রয়িং রুম ছেড়ে নিজের রুমে যেতে। ঋত্বিক কলিং বেল বাজালে যেন দরজা খুলে দিতে পারে। বেশ কিছুক্ষণ পর কাঙ্ক্ষিত সময়টি আসলো। দরজার কলিং বেল বেজে উঠতেই দরজা খুলে দিল তৈশী। ক্লান্ত ঋত্বিক চোখ তুলে একবার তৈশীর দিকে তাকিয়ে পাশ কেটে ভেতরে ঢোকে। দরজা এটে তৈশী প্রশ্ন করে, এত দেরি কেন? আর ফোন বন্ধ কেন আপনার? ঋত্বিক জবাব না দিয়ে ওপরের দিকে যাচ্ছে। তৈশী পিছু আসতে আসতে বলে, এক তো দেরি করে বাড়ি ফিরেছেন, তার উপর আবার কথা কানে নিচ্ছেন না। যান তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন, খিদে লাগছে, খাবো। ঋত্বিক নিঃশব্দে উপরে চলে যায়। তৈশী কিচেনে গেল খাবার বাড়তে। সবকিছু ঠান্ডা হয়ে আছে। ঋত্বিক ঠান্ডা খাবার খায় না। তরকারি গরম করে আস্তে আস্তে বাড়তে লাগলো। টেবিলে সবকিছু নিয়ে চেয়ারে বসে ঋত্বিক এখনো এলো না ফ্রেশ হয়ে। অপেক্ষা করতে করতে তৈশী ঋত্বিককে ডাকতে উপরে যায়। রুমে ঢুকে এসে হতবাক হয়ে গেল। সেখানে খাবার নিয়ে বসে ঋত্বিকের অপেক্ষা করছে, আর এখানে ঋত্বিক চাদর মুড়ে ঘুমাচ্ছে। রাগে টান দিয়ে ঋত্বিকের ওপর থেকে চাদর সরায়। চাদরের নিচে চোখ ফেলে শুয়েছিল ঋত্বিক। তার চেহারা বিষণ্ণ। তৈশীর রাগ নিভে গেল। ঋত্বিকের পাশে বসে ঋত্বিক প্রশ্ন করে, এবার শুয়ে আছেন কেন? শরীর খারাপ লাগছে? ঋত্বিক নিশ্চুপ। তৈশী বলে, আসুন না, খাবেন, সব ঠান্ডা হয়ে যাবে। আমি খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। কথাটা কর্ণপাত হতেই তীব্র রাগে ঝাঝা করে ওঠে তৈশী। খেয়ে এসেছেন তো নিচে বলে আসলেন না কেন? এখানে এসে শুয়ে আছেন, আর ওখানে আমি আপনার জন্য খাবার গরম করছি। তুমি খাবার গরম করতে চাও কেন? বলেছি তোমাকে। ঋত্বিকের নীরস প্রাণহীন কঠিন বাক্যে হতবাক হয়ে যায় তৈশী। সে বলে, আপনি ঠিক আছেন? ঋত্বিক জবাব দেয় না। সে চোখ বন্ধ করে শুয়ে আছে। তৈশী বলে, হঠাৎ করে এমন রাগ কেন দেখাচ্ছেন? সমস্যা কোনো বলুন না। ঋত্বিকের কণ্ঠে আবারও বিরক্তির সুর। ঘ্যান ঘ্যান না করে মুখটা একটু বন্ধ করবা? আমি ঘ্যান ঘ্যান করছি? ঋত্বিক আর কোনো কথা না বলে উঠে বারান্দায় চলে গেল। রাগে বারান্দায় দরজাটা অনেক শব্দ করে বন্ধ করলো। প্রচন্ড ঝড়ে তৈশীর হৃদয় ডুকরে ওঠে। ঋত্বিকের এমন আচরণের মানে খুঁজেও কিছু পেল না সে। এই তো সকালেই তো লোকটা একদম ঠিক ছিল, এখন হঠাৎ কি হয়ে গেল তার? পরপর 2 দিন যায় ঋত্বিক তৈশীর সাথে কোনো কথা বলল না। যখনই তৈশীর কোনো প্রশ্ন করেছে, হয় এড়িয়ে গেছে, নয়তোবা ছ্যাদ করে উঠেছে। যেন তৈশীকে সহ্য করতে পারে না সে। তৈশী বুঝলো না হঠাৎ কি হলো লোকটার। শ্রমিকের সাথেও কথা বলছে না। কখনো সম্মুখীন হলে রাগী চোখে তাকায়। ওদের উপরে রাগ নাকি অন্য কিছু বোঝা দেয়। 3 দিন ধরে একদম সকালে বাড়ির বাইরে চলে যায়, বাড়ি ফেরে রাত 11টা-12টার দিকে। খাওয়া দাওয়া সবকিছুই বাইরে করে। এই বিষয়টা ঋত্বিকের বাবাও নোটিশ করেছেন। দুপুরে খেতে বসে তৈশীকে প্রশ্ন করেছেন। 2 দিন হলো ঋত্বিকের ছায়াটাও দেখছেন না। সে কই থাকে সারাদিন? তৈশী জানি না ছাড়া আর কোনো জবাব দিতে পারেনি। নিজের স্বামীর খবর জানে না, এর থেকে লজ্জার কি হতে পারে? প্রতিদিনের মতো আজও সকালে ঘুম থেকে উঠে কোথায় চলে গেছিল ঋত্বিক। সবাই যখন রাতের খাবার খাচ্ছিল তখন বাড়ি ফিরল। এনামল
খালেদাকে বললেন ঋদ্ধিককে খেতে ডাকতে। তৈশি শুয়েছিল। ঋদ্ধিক রুমে ঢুকতে ঘুমের ভান ধরে পড়ে রইল। তার বুকের গহীনে লুকায়িত এক টুকরো নির্লজ্জ আবেগ। ঋদ্ধিক এসে তাকে ডাকবে, ডেকে তুলবে, হয়তোবা মাথায় হাত বুলিয়ে দিবে, ঘুমন্ত তৈশির কপালে চুমু আঁকবে। না, তার কিছুই হলো না। আলমারি খোলার শব্দ এসে গেছে কানে। লোকটা প্রতিদিনের মতো নিজের কাজেই ব্যস্ত। ভারী কষ্টে বুক ভেঙে যেতে লাগে। একটু পর দরজায় কড়া নাড়ে কেউ। ঋদ্ধিক দরজা খুলল। খালেদার কণ্ঠস্বর আসে। বাজান, তোমরা দুইজন খাইতে আসো। আমি খেয়ে এসেছি খালা, ওকে ডেকে নাও। খালেদা কুণ্ঠাবোধ করেন। দ্বিধান্বিত পায়ে এগিয়ে যান খাটের পাশে। তৈশি বলে ডাক দিতেই আর কিছু বলার সুযোগ না দিয়ে তৈশি বলে ওঠে, আমি কারো অপেক্ষায় বসে থাকিনি খালা, খেয়ে নিয়েছি আমি। কথা শেষ করে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। ঋতিক ঘাড় ঘুরিয়ে শুধু কুঞ্চিত কপালে তাকালো। খালেদা কথাটা বিশ্বাস না করলেও কেন জানি কিছু বললেন না। একদম অনুভূতিহীন ক্লান্ত দেহটা বিছানায় এলিয়ে দেয় ঋতিক। তৈশি বিছানার এক পাশ ঘেঁষে আর সে অন্য পাশ, মাঝখানে খানিকটা ফাঁকা। ঋতিক নিশ্চুপ শুয়ে রইল। তার পাশে চেয়ে তাজা একটা প্রাণ পড়ে আছে, সেই দিকে একবার ফিরে চাইল না। বেশ কিছুক্ষণ পর ঘাড় ঘুরিয়ে বিছানার ওই পাশটায় তাকাই তৈশি। দুই হাত মাথার নিচে রেখে শুয়ে আছে ঋতিক। স্থির চোখ দুটো ছাদের দিকে স্থির। তৈশি মুখ ফিরিয়ে নেয়। কি এমন হয়ে গেল হঠাৎ করে? কেন লোকটার এত পরিবর্তন? সব তো ঠিকই ছিল। তৈশির কান্না পাচ্ছে, চিৎকার করে কাঁদতে মন চাইছে। আজকাল ঋদ্ধিকের স্পর্শ পেতে ইচ্ছে করে, গভীর স্পর্শ। ঋদ্ধিকের আলিঙ্গনের পিপাসায় সে কাতর। গভীর কিছু চাইছে। এই যে তার হৃদয়ের গহীনে নির্লজ্জতায় ঘেরা এক টুকরো টুকরো অনুভূতি জেগে উঠেছে। সেই অনুভূতি দবাতে ভারী কষ্ট হয় তার। নিয়মিত ঋদ্ধিকের থেকে নিজেকে দূরে রাখতেই কলিজা ছিদ্র হয়ে যায়। ঋদ্ধিক হঠাৎ বলে ওঠে, জেগে আছো? তৈশি ঘাড় ঘুরিয়ে তাকায়। ঋদ্ধিকেও ঘাড় ঘুরিয়ে একবার তৈশির দিকে তাকালো। তারপর মুখ ঘুরিয়ে নিয়ে বলল, খেয়ে নাও, শরীর খারাপ করবে। বলে পা ফিরিয়ে শুয়ে পড়ল ঋদ্ধিক। তৈশির ব্যথিত কণ্ঠে শুকনো চোখ দুটো শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে রইল ঋদ্ধিকের দিকে। শেষ রাতের দিকে চোখে ঘুম আসায় সকালে একটু দেরি করেই ঘুম ভাঙে তৈশির। উঠে দেখে ঋদ্ধিক রুমে নেই। ঘড়ির কাঁটায় সময় 10টা 34। এত বেলা করে ঘুমোয় না ঋদ্ধিক। হয়তো অনেক আগেই ঘুম থেকে উঠে বেরিয়ে গেছে সে। রাতে আর একটা বারেও জন্যেও ঋদ্ধিক তৈশির সাথে কথা বলেনি। এতদিনে ঠিক হওয়া সম্পর্ক হঠাৎ করে আবার ফ্যাকাশে হয়ে আছে। তৈশি উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে ঋদ্ধিক আলমারিতে কিছু একটা খুঁজছে। ঋদ্ধিক তাহলে বাড়িতে আছে? তৈশি দ্রুত এসে ঋদ্ধিকের পেছনে দাঁড়ায়। লোকটির চেহারা দেখে বোঝা যাচ্ছে খুব রেগে আছে। কি হয়েছে? আবার কোনো ঝামেলা? বুকের ভিতরে আকস্মাৎ অদ্ভুত এক ভয় উদয় হলো। ঋদ্ধিকের রাগ নিয়ে তার যথেষ্ট ধারণা আছে। মানুষটা যতটা শীতল ততটাই ক্রুদ্ধ। এই যে অজ্ঞাত কোনো কারণে তৈশির উপরে রেগে আছে, এই রাগটা খুব ভয় পাচ্ছে। তৈশি কিছুটা শঙ্কিত কণ্ঠে প্রশ্ন করে, কিছু খুঁজছেন? ঋদ্ধিকের জবাব নেই। তৈশি আবার বলে, আমাকে বলুন, খুঁজে দিই। ঋদ্ধিক থামে, পেছনে ঘুরে তৈশির চোখের দিকে তাকায়। ততস্থ বিষাদ মাখা তৈশির চেহারা দেখে চট করে চোখ নামিয়ে নেয় ঋদ্ধিক। এক হাতে আলমারির খোলা দরজা বন্ধ করে হিম কণ্ঠে বলে, প্রয়োজন নেই। ঋদ্ধিক চলে যাবে বুঝতে পেরে তৈশি চট করে প্রশ্ন করলো, কি হয়েছে আপনার? আমার সাথে এমন আচরণ কেন করছেন? কিছু না। আমি কিছু করেছি? খালেদা খালা নাস্তা দিয়ে যাবে, নাস্তা করে নিও। বলে ড্রেসিং টেবিলের ওপর থেকে ওয়ালেট নিয়ে পকেটে গুছতে গুছতে বেরিয়ে গেল রুম থেকে। তৈশির চোখের কোণে জল জমে। হৃদয় ভেঙে যাচ্ছে ঋদ্ধিকের অবহেলায়। কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে এসেছে সৌমিক। রাস্তায় পরিচিত একজনের সাথে দেখা হয়েছে। লোকটি তার প্রাইভেট টিচার। খুব ভালোবাসতেন তাকে তিনি। কুশল বিনিময় করে টুকটাক কথা হয় তাদের। লোকটি বিদায় নিতে চাইলে সৌমিক অনুরোধ করে তাদের বাড়িতে গিয়ে চা অথবা কফি খেয়ে যেতে। সৌমিক মানতে নারাজ। জোরাজোরি করে লোকটিকে বলে রেস্টুরেন্টে খেয়ে নিবে। সৌমিক রাজি হয়। বেশ কোলাহল পরিবেশের একটি রেস্টুরেন্টে ঢুকে দুইজন চা খেতে খেতে আর একটু আলাপ হয় তাদের। কথা বলার মাঝে হঠাৎ সৌমিকের চোখ পড়ে রেস্টুরেন্টের থেকে বের হতে যাওয়া দুটো ছেলে মেয়ের ওপর। কালো বোরকা পরিহিত একটি মেয়ে, কপাল কুঁচকে আসে তার।
ছেলেটিকে না চিনলেও বোরকার আড়লের মেয়েটিকে বেশ চেনা চেনা লাগে। নিজেকে স্বাভাবিক রেখে লোকটির থেকে বিদায় নিয়ে লোকটিকে বসা রেখে সে দ্রুত বেরিয়ে যায়। খানিক অবাক হয় অজ্ঞাত লোকটি। এইভাবে শ্রমিকের উঠে যাওয়া অবশ্যই সন্দেহজনক। বাইরে এসে শ্রমিক আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। বেশ দূর হেঁটেই যাওয়া কালো বোরকা পরিহিত একজন রমণী যাচ্ছে। শ্রমিক লম্বা লম্বা পা ফেলে দ্রুত এগিয়ে যায়। মিনিট খানেক পরে মেয়েটির সান্নিধ্যে অবস্থান করে। কোনো হেলদোল ভরিতা ছাড়াই উচ্চারণ করে, পালক। বোরকা পরিহিতা রমণী থেমে গেল। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই নিকাবের ফাঁকে ফুটে ওঠা রমণীর চোখে চোখ পড়ে শ্রমিকের। এই চোখ জোড়া সে চিনে, খুব করে চিনে। শ্রমিক গিয়ে সম্মুখে দাঁড়ালো। পালকের হৃদয়ে ফুটেছে বিরক্তির ছাপ। সে পাশ কেটে চলে যেতে লাগে। শ্রমিক কটাক্ষ করে বলে, জুটিয়ে নিয়েছে তাহলে? পালক থেমে গেল। চোখ খিচে নিজেকে সংযত করে ঘুরে বলল, কি ভেবেছিলেন আপনার বিরহে মরে যাব? শ্রমিক তাচ্ছিল্য হেসে বলল, জীবনে এত নাগর থাকতে আমার বিরহে মরবে কেন? পালক কিছু বলল না, তবে তার তীক্ষ্ণকর দৃষ্টি দিয়ে শ্রমিককে হাজারোবার ছুরিকাঘাত করলো। শ্রমিক বলল, জুটিয়ে যখন নিয়েই নিলে তখন আমার ভাই আর আমার মধ্যেকার সম্পর্ক নষ্ট করলে কেন? আমি কেন আপনাদের সম্পর্ক নষ্ট করব? তুমি কেন করবে সেটা তুমি জানো, কিন্তু আমার ভাইকে বলে তার আর আমার মধ্যে যে বিদ্বেষ সৃষ্টি করেছ তার জবাব তোমাকে দিতে হবে। ফালতু বলবেন না, আমি আপনার ভাইকে কিছু বলিনি। কিছুই যখন বলনি তাহলে সে জানলো কিভাবে তোমার আর আমার মাঝে কি হয়েছে? আমি জানি না, এটা আপনার দেখার বিষয়। আপনি দেখুন, আমার এত জ্ঞান বুদ্ধি লোভ হয়নি যে একজন ফালতু লোকের কথা আপনাকে বলে বলে বেড়াবো। ফালতু আমি না, ফালতু তুমি। একটা ছেলে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে আর তুমি বেহায়ের মতন সেই ছেলের জন্য তার ঘর পর্যন্ত বিচার নিয়ে যাচ্ছ। মুখ সামনে কথা বলুন, আন্দাজে ঠিক মারবেন না। নিজেকে কি মনে করেন আপনি? আপনার প্রতি আমার এতটাই অরুচি এসেছে যে আপনার নাম শুনলে আমার গা গড়িয়ে আসে। আর আপনি বলছেন আপনার ভাইকে এসব শোনাবো? আমি তো উপরওয়ালার কাছে শুক্রিয়া আদায় করছি যে আপনার মতো বখাটে লোক আমার জীবন থেকে সুন্দর মতো চলে গেছে ভেবে। কথা শেষ করে চলে যেতে চায় পালক। শ্রমিক চট করে তার হাত ধরে নেয়। পালক বলে, হাত ছাড়ুন, রাস্তার মাঝখানে এসব কি শুরু করেছেন? পালক হাত ছেড়ে দেয়। বাজারের মাঝখানে এমন কিছু করতে চায় না সে, যেটাই লোকজন ভিড় জমা শুরু করে দিবে। হাত ছাড়া পেয়ে চলে যায় পালক। যেতে যেতে শুনে যায় শ্রমিকের তীক্ষ্ণ বাক্য, বখাটে কাকে বলে আমি তোমাকে বুঝাবো পালক। প্রয়োজনে যতটা নিচে নামতে হয় নামবো। তানিলের বাড়ির ছাদে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে ঋত্বিক। পকেটে দুই হাত গুজে শূন্য চোখে তাকিয়ে আছে ছাদের কর্নারে রাখা ছোট্ট ছোট্ট টবগুলোর দিকে। তানিল 2 কাপ চা নিয়ে আসলো। তানিলের জন্য বড্ড মায়া হলো ঋত্বিকের। বেচারা বিয়ে করেছে 2 মাস হবে, বউ চলে গেছে 1 মাস আগে। তাদের নাকি ডিভোর্সও হয়ে যাবে। বাবা মা আর সে ছাড়া বাড়িতে একটা মানুষও নেই। তানিল চায়ে চুমুক দিয়ে প্রশ্ন করে, কি ভাবলি কিছু করবি? যাচাই বাছাই না করে কিছু করা ঠিক না ভাই। তানিল কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর বলে উঠল, গতকাল না বললি ফিয়াকে বিয়ে দিবি? ভালো একটা সম্বন্ধ ছিল। ঋত্বিক জবাব দেয়, ছেলে কি করে? আমেরিকা থাকে, আমার খালার ছেলে। তুইও দেখেছিস, ও কিন্তু খুব ভালো। মারুফের সাথে কথা বলেছিস? মনে আছে, দেখছে। দেশে আসবে কবে? পাত্রী দেখছে সবাই, পছন্দ হলে দেশে এসে শুধু বিয়েটা করবে। পাত্রী দেখার ঝামেলায় অর্ধেক ছুটি কাটিয়ে দিতে চায় না, তাই আগেই দেখে রাখতে চায়। আর কিছু বলল না ঋত্বিক। তানিল বলল, ফিয়াকে দেখলে ওরা পছন্দ করবে, তুই চাইলে আমি ওদের সাথে কথা বলে দেখতে পারি। ঋত্বিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বলে দেখ। ভেজানো কাপড়ের বালতি নিয়ে পুকুর ঘাটে যায় হাফসা। যেতে যেতে পালককে কয়েকবার ডাক দেন ওনার সাথে কাপড় ধোয়ায় পুকুরে যেতে। পালক সাড়া দেয়নি। মাত্র কলেজ থেকে ফিরেছে, এত তাড়াতাড়ি ফিরে এলো। আজকাল তো কলেজে যাওয়ার কথা মুখেই তোলে না, আর গেলেই শুধু নামে মাত্র যায়। এই কয়দিন হলো মেয়ের উপরে প্রচন্ড রাগ হয় হাফসার। সময় মতো খাওয়া দাওয়া করে না। রাত বাড়তেই ঘর ছেড়ে অলিন্দে বসে থাকে, কোনো কাজ করে না। কি হয়েছে জিজ্ঞেস করলে বলেও না। এসব নিয়ে মাঝে মাঝে ভাবেও তিনি। গভীর করে ভাবলে কেন জানি আটকে ওঠেন। যদি মেয়ের ওই আচরণের পেছনে মন দেওয়া নেওয়ার ব্যাপার হয় তখন
তৈশির মতো সেও একই ভুল করবে না তো? ভাবতে ভাবতে কাপড় ধোয়া শেষ করে সিঁড়িতে বসানো হাফসা পানির দিকে তাকিয়ে কিছু একটা ভাবছেন। ওনার প্রত্যাশিত হতে পানিতে একটা ঢিল পড়তেই পাশ ফিরে তাকান। ঋদ্ধিক এসে বসছেন। হাফসার মস্তিষ্ক চট করে ভাবনা বদলায়। ঋদ্ধিকের জন্য উদ্বেগ জাগায় মনে। ছেলেটার মুখ শুকিয়ে গেছে, এই কয়দিন একবারের জন্যও আসেনি। যদিও বলেছিল সে নতুন একটা বিষয়ে খোঁজ খবর নিচ্ছে, কিছু জানলো কিনা সেটাও জানায়নি। হাফসা বললেন, ভালো আছো? মায়ের কথা আজ মনে পড়ছে। ঋদ্ধিক জবাব না দিয়ে হাফসার দিকে তাকায়। হাফসা বললেন, খুব চিন্তিত লাগছে। সব ঠিক আছে? ঋদ্ধিক জবাব দেয় না। হাফসা বুঝে যান কিছু একটা হয়েছে। উনি বলেন, আচ্ছা, পরে শোনা যাবে কি হয়েছে। আগে আসো, কিছু খাও এসে। মনে তো হচ্ছে কিছুই খাওনি। উঠো, আসো। একটা প্রশ্ন করে চাচিমা। ঋদ্ধিকের ভারী কণ্ঠ ছিঁড়ে এবার প্রশ্ন আসে। হাফসা উঠতে গিয়েও থেমে যান। ঋদ্ধিকের দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ করো, জিজ্ঞেস করা লাগবে কেন? ঋদ্ধিক একটা ঢোক গিলে বলে, চাচার আর বাবার একটা ঘর, দুই ঘরে ভাগ হওয়ার পেছনে কি কোনো কারণ ছিল চাচি? হাফসার কপালে ভাঁজ পড়ে। ওনার চেহারায় মলিন করে নেন, গম্ভীর মুখে চুপ থাকেন তিনি। ঋদ্ধিক আবারও প্রশ্ন সরেন, আম্মা আপনাকে দেখতে পারে না কেন? হাফসা চুপ রইলেন। কি জবাব দিবেন, কি দেওয়া উচিত? সবকিছু শুনে ঋদ্ধিক যে স্বাভাবিকভাবে নিবে না তা জানেন তিনি, কিন্তু ঋদ্ধিকই বা কেন এসব জিজ্ঞেস করছে? এমন তো নয় যে ঋদ্ধিক এসবের কিছু জেনেছে শুনেছে। হাফসা চুপ থাকা দেখে ঋদ্ধিক বলল, বলেন, আপনি যা বলবেন আমি তা সবই বিশ্বাস করব। হাফসা চুপ। ঋদ্ধিক ফের বলে, বলেন। হাফসা ধরে আসা কণ্ঠে ভেঙে ভেঙে বলেন, তোমার মায়ের ভাষ্যমতে তৈশী জারদ সন্তান। ঋদ্ধিক চমকালো না, সে আগের মতোই আছে। বিষাদে চাপায় প্রত্যাহ হওয়া কণ্ঠ শুধু প্রশ্ন করলো, আম্মা এটা কেন বলতো চাচিমা? কি এমন হয়েছিল যে এটা বলার সাহস পায়? হাফসা মুখ ঘুরিয়ে নেন। ঋদ্ধিকের প্রশ্ন এড়িয়ে যাওয়ার উপায় নেই, তবে কিভাবে দেবেন এই জবাব? লজ্জায় মাটি চাপা হতে ইচ্ছে করছে। সব শুনে ঋদ্ধিক কিভাবে ওনাকে নিয়ে সব শুনে ঋদ্ধিক কি ভাববে ওনাকে নিয়ে? কাঠফাটা রোদে চলন্ত দুপুরে হঠাৎ আকাশ মুখ কালো করে নিল। মেঘের আড়ালে গর্জে ওঠা অশনি সংকেত। আকাশ যেন ভারী শঙ্কিত হয়েছে। সংখ্যায় মুহূর্তেই কেঁদে ওঠে জমিয়ে, বুক ভাসতে লাগলো আহ্লাদে প্রেমিকার মতো। সহসা প্রকৃতির এমন পরিবর্তনে বৃষ্টি প্রেমিকগুলোর উল্লাস শুরু হয়েছে। তপ্ত রোদে পুড়তে থাকা বৃক্ষ ও তার পাতাকুল নেচে উঠছে সেই উল্লাসে। ছোট ছোট গাছগুলো দুল খেয়ে এদিকে ওদিকে হেলছে। এ যেন তালহীন অপরূপ নৃত্য। বারান্দায় দাঁড়িয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়া বৃষ্টির আনন্দ দেখছে তৈশী, আর ভাবছে আকাশ পাতাল। এই যে গা জ্বালানো রোদ নিভিয়ে বৃষ্টি নামালো, এরকম বৃষ্টি মানুষের জীবনে কেন নামে না? কালশিটে বিষাদে পুড়ে যাওয়া অন্তর প্রশান্তির স্রোতে ভাসতে ভাসতে একটা বৃষ্টি কেন নামে না? গ্রিলের সাথে ঘেঁষে দাঁড়িয়ে গ্রিল কপালে ঠেকিয়ে চোখ বন্ধ করলো তৈশী। বৃষ্টির ফোঁটা এসে তার উপরে পড়ছে। রুমে কারো উপস্থিতি টের পেলেও নড়লো না। হয়তো ঋদ্ধিক এসেছে, আসুক, এলেই বাকি। ভিজতেছে কেন? সরে যখন থেকে। ঋদ্ধিকের রুক্ষ গলার বাণীতেও তৈশী নড়ল না। এখান থেকে যেতে ইচ্ছে করছে না। কি করবে গিয়ে? আজ 1 সপ্তাহ হলো ঋদ্ধিক আগের মতোই নেই। প্রয়োজন ছাড়া তৈশীর সাথে কথা বলে না। ঋদ্ধিকের দুষ্টুমিতে অভ্যস্ত হয়ে গেছে তৈশী, তাই হয়তো ঋদ্ধিকের এই পরিবর্তন মেনে নিতে কষ্ট হচ্ছে তার। সে অনেকবার জানতে চেয়েছে ঋদ্ধিক কেন এমন করছে। ঋদ্ধিক জবাব দেয়নি। আজ পালক বলল 4 দিন আগে নাকি তাদের বাড়িতে গেছিল ঋদ্ধিক। পুকুর পাড়ে বসে মায়ের সাথে কথা বলে চলে এসেছে, আর একদিনও যায়নি। পালকের খোঁজও নেয়নি। বেশ কিছুক্ষণ পর রুমে আসে তৈশী। ঋদ্ধিক হাঁটুতে কুনোই ঠেকিয়ে 2 হাত মাথা চেপে আছে। তৈশী গিয়ে খাটের এক কোণে বসলো। ঋদ্ধিকের মাথা তুলে বসে শব্দ করে শ্বাস ছেড়ে বলে, চাচা বিকেলে আসবে তোমাকে নিতে, তুমি তৈরি থেকো। ঋদ্ধিকের কথা শুনে দিব্যম্যান অগ্নির মতো জ্বলে ওঠে তৈশী।
বাবা কেন আমায় নিতে আসবে? আপনি বলেছেন নেয়ার জন্য। ঋদ্ধিক চোখ তুলে তাকায়। তৈশীর রাগ ও অভিমানে সিক্ত চোখ জোড়া উপেক্ষা করিয়ে অবলীলায় বলে, হ্যাঁ, আমি বলেছি যা যা গোছানোর গুছিয়ে নাও। তৈশী শরীরের মধ্যস্থে থাকা অন্তরাত্মা কেঁপে ওঠে। কি যেন হারিয়ে ফেলার ভয়ে কুকড়ে গেল সে। ঢোক গিলে নিজেকে শক্ত করে বলে, এমনটা কেন করছেন আপনি? কি হয়েছে আমায় বলুন। কোনো সমস্যা হলে আমরা ভাগাভাগি করে সমাধান করব। প্রত্যেকদিন একই প্রশ্ন ভাল লাগে না তুইসি, বিরক্ত লাগে। বিরক্ত তো আমারও লাগে, খারাপও লাগে, কষ্টও হয়। আপনি কেন বোঝেন না সেটা? সব বুঝে যাও, সরো এখন। যাব না আমি। মুখ ফিরিয়ে বসলো সে। ঋদ্ধিক অধৈর্য হয়ে বলে, তুমি কি চাও আমি আবার বাইরে চলে যাই? বেয়াদব স্মৃতির মতো মুখে মুখে তর্ক না করে কথা মতো চলতে পারো না? না, পারি না। স্ত্রীর মর্ম বোঝেন আপনি? বোঝেন না। বুঝলে এই অহেতুক নাটক করে যেতেন না। তৈশী তীক্ষ্ণ চোখ জোড়ায় বিষাদের ছাপ নামে। তার কণ্ঠে কান্নার আভাস। কিছু বলতে পারল না। আর স্ত্রী নামক শব্দটা আজকাল তাকে খুব পোড়ায়। সে একজন স্ত্রী হয়েও জ্যান্ত লাশের মতো ঋত্বিকের পাশে পড়ে থাকে। মানুষটা যেন তাকে নিয়ে কোনো অনুভূতিই নেই। অথচ কিছুদিন আগে তৈশীর মনে অনুভূতির উথাল পাথাল ঢেউয়ের স্বতঃস্ফুরণ ঋত্বিকই জাগিয়েছিল। সেই ঢেউয়ের উচ্ছ্বাস এখনো নিঃশ্বাস ভারী করে তৈশীর। শুধু পারে না ঋত্বিককে বোঝাতে। আর কিছু না হোক, যদি তৈশীর সাথে ভালো করে কথা বলতো, তবুও তো মনকে বুঝ দিতে পারতো। দুঃসহ মর্ম যন্ত্রণায় চোখের বাঁধ ভেঙে যায় তৈশীর। চট করে বসা থেকে উঠে চলে গেল রুম থেকে। ঋত্বিক হয়তো টেরই পেল না তৈশীর চোখে জল জমেছে। প্রথমে যাবে না বললেও ঋত্বিকের উপরে কিছুটা অভিমান করে চলে যেতে রাজি হয়ে যায়। তার বাবাকে ফোন দিল যেন এক্ষুনি এসে তাকে নিয়ে যান। উনি ফোন ধরতে দরজার পাশ থেকে ফিহার কণ্ঠ ভেসে এলো। তৈশী দরজা খুলে ফিহা বলে,